প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তারেক রহমানের আগে কি শেখ হাসিনা দেশে ফিরবেন, এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে যদি আপাত দৃষ্টিতে আমার এই কথাটি মনে করেন যে তারেক রহমান এবং শেখ হাসিনা দুই মেরুর এবং বিপরীত মেরুর দুজন মানুষ। তারেক রহমান এই কারণেই বলছি যে বিএনপির এই মুহূর্তে প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন তারেক রহমান, আর আওয়ামী লীগের প্রধান ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজও পর্যন্ত আবর্তিত এবং আগামী দীর্ঘদিনও শেখ হাসিনার জীবদ্দশায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। বিএনপির প্রধান ব্যক্তিত্ব ছিলেন একসময় বেগম খালেদা জিয়া। তিনি বেশ খানিকটা অসুস্থ হবার কারণে বিগত প্রায় 1 দশকের বেশি সময় মূল কেন্দ্রে চলে আসেন তারেক রহমান। সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের পতন হবার সাথে সাথে বাংলাদেশের মানুষ এবং এমনকি বিএনপি নেতা কর্মীরাও প্রত্যাশা করেছিল যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সাথে সাথেই দেশে ফিরবেন, এমনটাও মনে করা হয়েছিল। কিন্তু নানা কারণে 10-11 মাস পেরিয়ে বছর ঘুরতে চলল, এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরবার কোনো সঠিক তথ্য, এমনকি বিএনপির একদম শীর্ষ নেতৃত্ব তাদের কাছেও সঠিক তথ্য নেই। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে বলতে পারেন না যে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দেশে কবে ফিরবেন। আজকে বিবিসি বাংলা তারেক রহমানের ফেরা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে, বা সেটি হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে নিরাপত্তা ও নির্বাচন, এমন শিরোনাম দিয়ে বিবিসি বাংলা প্রতিবেদন করেছে। বিশেষ করে তারেক রহমানের সাথে গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে অনেকে ধারণা করেছিলেন যে বিএনপির জন্য সব বাধা কেটে গেল এবং তারেক রহমান এই বৈঠকের ফলে এমন কোন সমঝোতায় এসেছেন যার দরুন তিনি শীঘ্রই দেশে ফিরবেন। এবং শুধু তাই নয়, তারেক রহমান দেশে ফিরবেন, তিনি কোন বাড়িতে থাকবেন সেই বাড়িও গণমাধ্যমে গত কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে, বাড়িকে প্রদর্শন করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ কোনো জায়গায় বলতে পারে না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন। এই মুহূর্তে সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। এতদিন 5 আগস্টের পূর্ব পর্যন্ত তারেক রহমানের দেশে ফিরবার ক্ষেত্রে নানা রকম বাধা ছিল, কারণ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার সাজা ছিল এবং অন্যান্য মামলা মিলিয়ে প্রায় 80-র বেশি তার বিরুদ্ধে মামলা ছিল। সেই জায়গায় তিনি সেই সময় যদি দেশে ফিরতেন তাহলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হতেন, কিন্তু এখন তার সকল সাজা মওকুফ হয়ে গেছে, সকল মামলা থেকে খারিজ হয়েছেন এবং তার দেশে ফিরবার ক্ষেত্রে কোনো বাধা নেই, এটি সরকারের তরফ থেকেই বলা হয়েছে। এবং কদিন আগে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও একথা বলেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার মতো মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, তিনি 10 ট্রাক অস্ত্র মামলার মতো মামলা থেকে খালাস পেয়েছেন। কাজেই তার নামে আর কোনো বাধা দেশে ফিরবার ক্ষেত্রে নেই। এরপরেও একটি প্রশ্ন বারবার চারিদিকে উচ্চারিত হচ্ছে যে আইনি এবং সকল বাধা দূর হলো দীর্ঘ প্রায় 17 বছরের দেশের বাইরে থাকা তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন। এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পর তারেক রহমান গ্রেপ্তার হন এবং 2008 সালে তিনি লন্ডনে যান। পরে সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয় নেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম 2007-08 বইতে লিখেছেন, এমনও হতে পারে তিনি জেনারেলদের সাথে সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমানের কোনো সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন। যেটি হোক, তারেক রহমান 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত সরকার এমনকি সেনাবাহিনীকেও মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন যে তিনি আর কখনো রাজনীতিতে জড়াবেন না। আমরা এই বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
সাক্ষাৎকারও দেখেছি। সেটি যাই হোক, যে তারেক রহমান দেশে ফিরছেন না বা আদৌ কবে ফিরছেন এটি খানিকটা অনিশ্চিত। এখনো তার ফিরবার ব্যাপারে কোনো সিগন্যাল নেই। আমরা কদিন আগেই ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান যখন বৈঠক করলেন, ভেবেছিলাম যে তিনি 1 মাস বা 2 মাসের মধ্যেই দেশে ফিরবেন, কিন্তু সেই সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নিরাপত্তা ইস্যু যে কোনো ভাবে বলা যায় এটি যে তারেক রহমান আদৌ আসলে কবে দেশে ফিরবেন সেটি এক প্রকার অনিশ্চিত। এই যখন অবস্থা, 1 বছর চলে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তখন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যদিও এটি কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে, কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মোড় নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে, এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির উপরে চেপে বসছে, একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে। অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে, সেই সরকার এবং দলের উপর বর্তায়। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু 1 বছরের শাসন দেখে ফেলল, এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দলকে, যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে, তারা এই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল। ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি, জামাত, এনসিপি। যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে, তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু না, দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পড়ে। এখন সরকারি দল বিএনপি, জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে, এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতিই করতে পারছে না, সেই দলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, এবং এই জনপ্রিয়তা কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে সেটা সত্যিকার অর্থে বলা কঠিন। আমরা জানি যে 5 অগাস্ট একটি ম্যাসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো দাপিয়ে বেড়াচ্ছে। আগামী দিনে 1 বছর ইতিমধ্যে হয়ে গেছে, খুব শীঘ্রই যে একটা রিসেট বাটনের ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না। কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো ফুসছে, দেশের সাধারণ জনগণ নানা কারণে ফুসছে, বেকারত্ব, দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা, বিশৃঙ্খলার কারণে দেশের জনগণও ফুসছে। এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের 5 অগাস্ট ঘটে যে আওয়ামী লীগ ফিরে আসবে না, এই নিশ্চয়তাটা দেওয়া যায় না। যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন। এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। 5 অগাস্ট যে এমন একটি ঘটনা ঘটবে আমরা কি কেউ ভেবেছিলাম? আমরা অবাক হয়েছিলাম, আমাদের বিস্ময় জেগেছিল। আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি, আগামী 1 মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক এবছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রেও অবাক হওয়ার কোনো কারণ ঘটবে না যে তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে ফিরছেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন, আসসালামু আলাইকুম, একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের। বাংলাদেশ থেকে ট্রাম্পকে সরে যেতে আহ্বান জানাবেন কবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা জানি যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে কিনা এমন একটি পরিস্থিতির উদ্ভব ঘটেছে। যখন এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে, সেই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে ইরান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
তিনি বলেছেন এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। মিস্টার স্টারমার বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের উপায়। এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে লেমি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করেন বলে জানা গেছে। এদিকে আজ শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজকে জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৃহস্পতিবার মার্কো রুবিওর সাথে বৈঠক করে তিনি জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এবং তিন দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ বৈঠক করবেন। সেটি যাই হোক, যে ইরানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং ইরানে যুদ্ধ অবস্থায় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়বার একটি প্রবণতা দেখা গেছে, যার দরুন স্যার কিয়ার স্টারমার ট্রাম্পকে সেখান থেকে বিরত থাকতে বলেছেন। আজকে বাংলাদেশে প্রসঙ্গ যদি এর সঙ্গে টেনে আনি, যে বাংলাদেশে যুদ্ধ অবস্থা এখনো তৈরি হয়নি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে খুব অগ্রাসী ভূমিকায় আসে তাহলে বাংলাদেশও কিন্তু যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে না। কারণ বাংলাদেশ এবং আশপাশকে নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে রাশিয়ার, চীনের এবং ভারতের। এবং একই সাথে আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য বাংলাদেশে মার্কিন অগ্রাসন কোনোভাবেই পছন্দ করবে না বলে আমার সার্বিক বিচার বিশ্লেষণ করে মনে হয়। সেই জায়গা থেকে আমি শিরোনামে বলেছি যে কিয়ার স্টারমার ট্রাম্পকে ইরান থেকে সরে যেতে বলছে, সেখানে যুদ্ধ অবস্থা থেকে সরে যেতে বলছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন প্রশাসনের বাংলাদেশে একটা সেন দৃষ্টি আছে। এখানে মার্কিন ডিপ স্টেট, এখানে সামরিক ঘাঁটি ইত্যাদি নানা এজেন্ডা নিয়ে বাংলাদেশে একটি পুতুল সরকারকে বসিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে তাকে ছাত্ররা ধরে এনে বসিয়ে দিয়েছে, কিন্তু না, এর সত্য ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা বহু পুরনো। আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছি, কমপক্ষে 1 থেকে 1.5 দশক আগের পরিকল্পনা এটি, এবং সেই পরিকল্পনার চূড়ান্ত পরিকল্পনা হয়েছিল 2023 সালেও। 2024-এর যে 7 জানুয়ারি ইলেকশন হয়েছে তার আগেও পরিকল্পনা হয়েছিল। আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রাষ্ট্রদূত পিটার হাসের 2023 সালটি জুড়ে দৌড়ঝাঁপ আপনারা দেখেছিলেন। এই পিটার হাসকে দিয়ে তৎকালীন বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশে একটি পুতুল সরকার বসিয়ে দেবার আহ্বান জানিয়েছিল শেখ হাসিনার কাছে, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছিল শেখ হাসিনাকে, এবং সেই সরকারের অধীনে নির্বাচন দিতে বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেই নির্বাচন এবং সেই পন্থায় যদি শেখ হাসিনা রাজি হতো তাহলে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে শেখ হাসিনাকে অবসান ঘটিয়ে দিত। কিন্তু শেখ হাসিনা তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা বুঝতে পেরে কোনোভাবেই রাজি হয়নি, যার কারণে শেখ হাসিনা যে কোনো মূল্যে 7 জানুয়ারি 2024-এর নির্বাচনটি করে, কিন্তু নির্বাচন করেও টিকে থাকতে পারেনি 1 বছরও 8 মাসের মাথায় তার পতন ঘটে। এবং পতন ঘটবার পরে বাংলাদেশের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। বাংলাদেশ এক প্রকার যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে, গৃহযুদ্ধ তো বটেই, এবং আন্তঃদেশীয় যুদ্ধের দিকেও কিন্তু ধীরে ধীরে ধাবিত হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা আমরা বিশ্বের কাছে প্রত্যাশা করি যে মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে ইরান থেকে সরে যাও। ঠিক তেমনি বাংলাদেশকে নিয়েও যদি স্যার কিয়ার স্টারমার বলেন যে ডোনাল্ড ট্রাম্প তুমি বাংলাদেশ ইস্যু নিয়ে সরে যাও, কিংবা চীন, রাশিয়া, ভারত যত দ্রুত এরকম একটি সিগন্যাল আসবে, সরে যাবার কথা বলবে, তত দ্রুত বাংলাদেশ অন্ততপক্ষে একটা মুক্ত অবস্থায়, একটা স্বাধীন অবস্থায়, একটা আত্মনিয়ন্ত্রণাধীন অবস্থায় থাকতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেন দৃষ্টি বাংলাদেশের উপর থেকে না সরছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একের পর এক
ভয়াবহ ক্ষতি সাধিত হবে। আমরা প্রত্যাশা করি, আমরা কার কাছে প্রত্যাশা করব? আল্লাহর কাছে প্রত্যাশা করি, হে আল্লাহ আমাদের রক্ষা করুন। এবং এই স্যার কিয়ার স্টারমারের মতো বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্পকে বলুন বা মার্কিন প্রশাসনকে বলুন যে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে পিছু হটো। আমাদের একমাত্র প্রার্থনা, দোয়া আল্লাহর কাছে।